আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের সাপ্তাহিক খবর বিনোদন আনন্দলোকে। পুরো সপ্তাহের বিনোদন দুনিয়া তাজা সব খবর নিয়ে আপনাদের সাথে আছে আমি নুসরাত জেরি। দর্শক, জানিয়ে দিচ্ছি কি কি থাকছে আজকের আনন্দলোকে। বেবি নাজনীনের সঙ্গে বিশেষ আলাপচারিতা, শুনব গান ও রাজনীতি নিয়ে তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা। যুগের সাথে তাল মিলিয়ে যশোরের ঐতিহ্যবাহী মনিহার সিনেমা হল রূপান্তরিত হচ্ছে অত্যাধুনিক সিনেপ্লেক্সে। এছাড়াও থাকছে কিংবদন্তি বংশীবাদক ও গায়ক বারী সিদ্দিকীর ৭০তম জন্মদিন উপলক্ষে বিশেষ প্রতিবেদন। দীর্ঘদিন প্রবাস জীবন কাটিয়ে অবশেষে দেশে ফিরেছেন ব্ল্যাক ডায়মন্ড খ্যাত বাংলাদেশি সঙ্গীতশিল্পী বেবি নাজনীন। সঙ্গীত জীবনের ক্যারিয়ারে অসংখ্য গান উপহার দিয়েছেন তিনি। গানের পাশাপাশি ছিলেন রাজনীতির মাঠেও। দীর্ঘ ১৬ বছর রাজনৈতিক কারণে গানের ক্যারিয়ার নানাভাবে বাধাগ্রস্ত হয় তার। সম্প্রতি এই সব বিষয় নিয়ে তিনি কথা বলেছেন এটিএন নিউজের সঙ্গে। বিস্তারিত শাহাদাত রিফাতের রিপোর্টে। কোটি বাঙালি ভক্তের মনে সাড়া জাগানো শিল্পী বেবি নাজনীন, তাকেও ভয় ডরহীনভাবে দেশে ফেরার জন্য অপেক্ষা করতে হয়েছে দীর্ঘ ৮ বছর। দীর্ঘ ১৬ বছর পর বুক ভরে নিঃশ্বাস নিতে পারছে। দেশে ফিরলেন, নিলেন দীর্ঘশ্বাস। সেদিন বিমানবন্দরে শোনালেন গানও। স্মৃতির আকাশে যেন বহুদিন পর মেঘ ভেঙে উঠেছিল পূর্ণিমা চাঁদ, কাল সারা রাত ছিল স্বপ্ন। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে বাধ্য হয়ে পাড়ি দিয়েছিলেন বিদেশে। দেশে ফিরে এটিএন নিউজের সাথে একান্ত সাক্ষাৎকারে প্রথমবারের মতো শোনালেন সেই দুর্বিষহ স্মৃতি। অনেকবার আমাকে হ্যারাস করা হয়েছে, আমাকে ফাইন্যান্সিয়ালি ব্রোক করে দেওয়া হয়েছে, আমাকে অ্যাটাক করা হয়েছে, আমাকে অনুষ্ঠান থেকে বাদ দেওয়া হয়েছে, আমার অনুষ্ঠানের নেওয়া পারিশ্রমিক সেটাকে ফেরত দিতে হয়েছে। মানে আমি কোথাও কাজ করার মতন অবস্থা আমার ছিল না। তো কোনো গণমাধ্যমেও আমি যেতে পারি নাই, কেউ আমার অনুষ্ঠান করেনি। ৮ বছরের প্রবাস জীবনের ব্যস্ততাও উঠে আসে আলাপচারিতায়। শুধু রেকর্ডিং ছাড়া বাদ বাকিগুলো আমি কনসার্ট করেছি, আমার চর্চাটাকে আমি টিকিয়ে রেখেছি, আমি পড়াশুনো করেছি, পাশাপাশি আমি রাজনীতির কাজ করেছি, স্টেট ডিপার্টমেন্টে, হোয়াইট হাউসে, রাস্তায়, টাইমস স্কোয়ারে। তারকারা দেশের সম্পদ, তাই দলমত নির্বিশেষে তাদের পাশে থাকা সরকারের দায়িত্ব বলে মনে করেন এই গুণী সঙ্গীত শিল্পী। দেশের ইন্ডাস্ট্রি যারা চালাচ্ছে, আমার দেশের সংস্কৃতি যারা ধারণ করছে, আমার দেশের সংস্কৃতিকে যারা এক্সপ্লোর করছে, রিপ্রেজেন্ট করছে, তাই এটা কিন্তু একটি বিশাল দায়িত্ব, বিশাল জায়গা। সেখান থেকে নিয়ন্ত্রণ করা এটা একটি অনেক বিশাল ব্যাপার। তো এটা কিছুটা দায়িত্ব সরকারের থাকে, আবার কিছুটা হচ্ছে আর্টিস্টের উপরেও নির্ভর করছে। গানের মানুষ, তাই ভবিষ্যতেও রাজনীতির পাশাপাশি কাজ করবেন দেশীয় সংস্কৃতি নিয়ে, গাইবেন নতুন নতুন সব গান। তো মনের ক্ষুধা, যারা গান ভালোবাসে তাই এটা তো তাদের মনের ক্ষুধা যে গান, আমি নতুন গান পাবো একটা আমার প্রিয় শিল্পীর কাছ থেকে। এবং আমারও সে কষ্ট যে আমার ভক্তদেরকে আমি একটি নতুন গান উপহার দেব। সেই গানগুলো রেডি করা আছে, এখন আস্তে ধীরে রেকর্ডিং করে আমি সেই গানগুলো উপহার দেব। বেবি নাজনীনের গানের হাতেখড়ি বাবা মনসুর সরকারের কাছে। তারপর জীবনের দীর্ঘ চলার পথে সঙ্গীতের নানা দীক্ষা এবং সাধনা দিয়ে নিজেই নিজেকে নিয়ে গেছেন অনন্য এক উচ্চতায়। এলো মেলো বাতাসে উড়িয়েছি শাড়ির আঁচল, কখন যেন মেখে দিয়েছ এই দু চোখে ভালোবাসার কাজল। রাজনীতি আর ব্যক্তি জীবনের মাঝেও বেবি নাজনীন আবারও দর্শকদের দারুণ সব গান উপহার দিবেন, এমনটাই প্রত্যাশা সকলের। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা। যুগের সাথে তাল মিলিয়ে যশোরের ঐতিহ্যবাহী মনিহার সিনেমা হলে লেগেছে আধুনিকতার ছোঁয়া।
পুরনো অবকাঠামো ভেঙে তৈরি হচ্ছে অত্যাধুনিক সিনেপ্লেক্স, যেখানে দর্শকরা আরামদায়ক সিটের পাশাপাশি সিলভার স্ক্রিনে ডলবি সাউন্ডে দেখতে পারবেন সিনেমা। খুব শীঘ্রই এর উদ্বোধন হবে। নিজ শহরে এমন আধুনিক সিনেপ্লেক্স নির্মাণে খুশি স্থানীয়রা। যশোর থেকে তামান্না ফারজানার পাঠানো তথ্যচিত্রে শাহাদাত রিফাতের প্রতিবেদন। 1983 সালে যশোরের ব্যবসায়ী প্রয়াত সিরাজুল ইসলাম 4 বিঘা জমির উপর নির্মাণ করেন মনিহার সিনেমা হল। সে সময় স্থানীয়দের কাছে এটি ছিল সবচেয়ে দৃষ্টিনন্দন সিনেমা হল। তবে কালের গর্বে সুস্থ ধারার চলচ্চিত্রের অভাবে দেশের অনেক সিনেমা হল যখন বন্ধের পথে, তখন আবারও অত্যাধুনিক সিনেপ্লেক্স সুবিধা নিয়ে ফিরছে মনিহার সিনেমা হল। এতে খুশি দক্ষিণবঙ্গের সিনেমাপ্রেমী মানুষ। বর্তমানে আমরা জানি যে আমাদের দেশে খুব সুন্দর সুন্দর ছবি কিন্তু নির্মাণ হচ্ছে, যেগুলো সপরিবারে উপভোগ করার মতন, বাচ্চাদের নিয়ে উপভোগ করার মতন। তো আমরা মনিহার সিনেমা হলটা নতুন আঙ্গিকে আসার কারণে আমাদের এই আশাটা আমাদের পূরণ হবে। আশাবাদী যে মনিহার সিনেপ্লেক্সটা চালু হলে সেটা আবার আগের ন্যায় আবার ফিরে আসবে এবং দর্শকরা হলমুখী হবে এবং আমাদের সিনেমা শিল্পটা উত্তরোত্তর উন্নতি সাধন করবে। বাংলাদেশের সর্ববৃহৎ সিনেমা হল হচ্ছে যশোরের মনিহার সিনেমা হল। এই মনিহার সিনেমা হলে একসময় এত পরিমাণে দর্শক হতো যাতে আমরা স্টাফরা দর্শকদেরকে আমরা গেট সামলাতে হিমশিম খেতাম। সেক্ষেত্রে এখন দর্শক এত পরিমাণে কমে গেছে যে আমরা বসে অনেক সময় অলস সময় কাটাই। রূপ পরিবর্তনের সাথে সাথে বদলে যাচ্ছে মনিহার সিনেমা হলের নামও। নতুন নাম রাখা হয়েছে মনিহার সিনেপ্লেক্স। সংশ্লিষ্টরা জানান, ধাপে ধাপে আধুনিকায়নের পাশাপাশি দেশজুড়ে বাড়ানো হবে সিনেপ্লেক্সের সংখ্যা। যশোরের চলচ্চিত্র দর্শকদের বিশেষভাবে আকৃষ্ট করার জন্য এবং তাদের বিভিন্ন রকম সুযোগ সুবিধা যাতে আমরা দিতে পারি, যেমন অত্যাধুনিক সাউন্ড সিস্টেম, ডলবি ডিজিটাল, সিলভার স্ক্রিন। পরিবেশ তো আমাদের সেই 1983 সাল থেকেই আমরা চেষ্টা করছি দর্শকদের মনোরম পরিবেশটা, সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য, এবং আমরা ধরে রাখতে পেরেছি। হলটির আধুনিকায়নের মাধ্যমে সিনেমার পুরনো জৌলস ফিরে আসবে জানালেন সাংস্কৃতিক প্রেমীরা। সিনেমা প্রেমী সকল মানুষকেই বলবো যে আমরা যদি সিনেমা হলে যাই তাহলে নিশ্চয়ই সিনেমা নির্মাতারা নষ্ট সিনেমার ধারা থেকে বেরিয়ে এসে সুস্থ ধারা সিনেমা নির্মাণে যত্নবান হবেন। তথ্য প্রযুক্তির এই যুগে দর্শক খরায় ভুগছে সিনেমা ইন্ডাস্ট্রি। বন্ধ হয়ে গেছে দেশের অধিকাংশ সিনেমা হল। এমন অবস্থায় দেশের প্রতিটি জেলায় সিনেপ্লেক্স নির্মাণ হলে দর্শকরা আবারও হলমুখী হবে, এমনটাই প্রত্যাশা সকলের। শাহাদাত রিফাত, এটিএন নিউজ। দর্শক, আনন্দলোকের সময় হলো ছোট্ট একটি বিরতি। কোথাও যাবেন না, ফিরছি কিছুক্ষণ পর। দর্শক, বিরতির পর আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আনন্দলোকে। কালচারাল ফেস্ট সিজন 2 এবারের চ্যাম্পিয়নের মুকুট পরলেন ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। এমন আয়োজনের লক্ষ্য ছিল এমন একটি মঞ্চ তৈরি করা হবে যেখানে তরুণদের উজ্জ্বল প্রতিভা বিকশিত হবার সুযোগ সৃষ্টি হয়। বিস্তারিত জানবো সাদিন অ্যান্সির প্রতিবেদনে। দেশের কৃষ্টি কালচারকে সব বয়সীদের কাছে তুলে ধরতে এবং তরুণদের প্রতিভা বিকাশে আলোকি কনভেনশন সেন্টারে জমকালো কালচারাল ফেস্টের আয়োজন করে ইভেন্ট বক্স। যেখানে অংশ নেন দেশের 15টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। নিজেদের সৃজনশীলতা প্রদর্শনের মাধ্যমে নাচ, গান, মঞ্চে অভিনয় আর ছবি আঁকা, এই 4 বিষয়ে প্রতিযোগিতা করেন তারা। সারাদিন ব্যাপী এ আয়োজনে চ্যাম্পিয়ন হয়েছে ব্র্যাক ইউনিভার্সিটি, রানার আপ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং তৃতীয় স্থান লাভ করেন বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি। তাদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিযোগিতার বিচারক ও উপস্থিতরা।
তরুণদের প্রতিভা বিকাশিত করতে একটি প্ল্যাটফর্ম তৈরি করতেই এমন উদ্যোগের কথা জানান ইভেন্টের আয়োজকরা। এ ধরনের ইভেন্ট দেশের সাংস্কৃতিক ঐক্য ও ঐতিহ্যকে প্রতিফলিত করবে বলেও মনে করেন তারা। আর্ট, গান, নাচ, অভিনয় সব কিছুকে যাতে একটু তার একটা প্ল্যাটফর্ম পায়, একটা স্টেজ পায়, সেটাই হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য। ওখান থেকে আসলে কালচারাল ফেস্টের স্টার্টিং। পরে অনুষ্ঠানে মঞ্চ মাতান তরুণ ব্যান্ড কাকতাল, অ্যাওয়েড রাফা, শিরোনামহীন ও ক্যালিপসো ব্যান্ডের শিল্পীরা। সাদিয়া ন্যান্সি, এটিএন নিউজ, ঢাকা। অবশেষে মুক্তি পেল ঢালিউড সুপারস্টার শাকিব খানের প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা দরদ। অনন্য মামুন পরিচালিত সিনেমাটিতে দেখা মিলেছে ভিন্ন এক শাকিবকে, যেখানে তার নায়িকা হয়ে ফাতিমা চরিত্রে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। দীর্ঘদিন পর ঈদ ছাড়া মুক্তি পাওয়ার পরও দরদ নিয়ে শাকিব ভক্তদের মাঝে দেখা গিয়েছে উচ্ছ্বাস ও উন্মাদনা। তবে সিনেমা দেখার পর ঠিক কি বলছে দর্শকরা, সিনেমা হল ঘুরে বিস্তারিত জানবো শাহাদাত রিফাতের প্রতিবেদনে। দেখো তো কেমন লাগতেছে। তুমি তো বললে ঢালিউড সুপারস্টার শাকিব খান মানেই ভক্তদের বাঁধভাঙা উন্মাদনা। লুট করেছো মন ছুট করে, দু চোখের ক্যামেরায় জুম করে। কানায় কানায় পূর্ণ প্রেক্ষাগৃহ। ঈদ মানেই শাকিবের সিনেমা, এমন রীতি চলে আসছিল দীর্ঘদিন। তবে সেই ধারা ভেঙে এবার কোনো উৎসব ছাড়াই 15 নভেম্বর মুক্তি পেল শাকিবের দরদ। আমেজ থাকলেও মুক্তির প্রথম দিন থেকে সিনেমাটি নিয়ে দর্শকদের মাঝে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। ইন্ডিয়ান অ্যাক্ট্রেস আর শাকিব খানের মানে খুব জমেছে, এটা বলা যায় আর কি। শাকিব খানের অভিনয় অতটা আপ টু লেভেল না, আর মেকআপ খুবই বাজে, এভারেজ, মানে যেমনটা ভাবছিলাম তেমনটা না। ডাবিং একটু ঝামেলা ছিল, এটা কিন্তু শাকিব খানের অ্যাক্টিং টপ নচ। ভালোবাসার প্রতি অনেক অনেক দরদ ছিল। ঈদ ছাড়া সিনেমা মুক্তি দেয়া চ্যালেঞ্জিং। দরদ দেখে তারকারাও জানালেন তাদের মতামত। দরদে অ্যাক্টিং এর জায়গাটা অনেক বেটার ছিল, ইন এ সেন্স যে এটা তো ডুয়েল পার্সোনালিটি ক্যারেক্টার, সো ওই চেঞ্জগুলো আমার কাছে খুব ভালো লাগছে। শাকিবের নতুনত্ব একটা অভিনয় দেখলাম, এক ছবি এক স্টাইলের, এই ছবিটা আবার অন্য স্টাইলের অভিনয়, ভালো লাগছে। দরদের প্রচারণা নিয়ে শুরু থেকেই ছিল নানা অভিযোগ, তবে সবকিছুর মাঝেও আসার কথা শোনালেন সিনেমার পরিচালক। খুবই ভালো দেখছি, আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি ঈদের মতো একটা ইমেজ ক্রিয়েট হয়ে গেছে, মানুষ সবাই দেখতে আসছে এবং ছবি থেকে পজিটিভ রিভিউ দিচ্ছে। ফিমেল অডিয়েন্সরা খুব বেশি পছন্দ করে ফেলছে, তাই আই থিঙ্ক সেটার রেজাল্ট অনেক ভালো হবে। দরদে শাকিব খান বলিউড অভিনেত্রী সোনাল চৌহান ছাড়াও অভিনয় করেছেন বলিউডের রাহুল দেব, টলিউডের পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, অলোক জৈন সহ অনেকে ভারতীয় তারকা। অসংখ্য ধন্যবাদ, এরকম মুভি আমাদেরকে উপহার দিচ্ছে। ভালোবাসা আর একদম ফাতেমা। আমার শরীরে জোশ চলে আসছে, জোশ মানে যেটাকে বলে। শাকিব খান আছে মানে হতেছে যে ডেফিনেটলি এটা মানে সে তো একজন প্রুভ করা একজন অভিনেতা না, সে মেগাস্টার বাংলাদেশের। ফার্স্ট টাইম দেখছি, হাফ টাইম পর্যন্ত দেখলাম, আমি সত্যি খুব ভালো লাগছে। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা। বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে তিনি যেন এক হ্যামিলনের বাঁশিওয়ালা এলেন, তারপরই সুরের মোহে সবাইকে মুগ্ধ করে গেলেন। তার বাঁশির সুরের মায়াজালে আটকায়নি এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া ভার। হ্যাঁ দর্শক, বলছি কিংবদন্তি বংশীবাদক ও গায়ক বারী সিদ্দিকীর কথা। বেঁচে থাকলে এবার 70 বছরে পা রাখতেন তিনি। তার এই জন্মদিনটিকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছে এটিএন নিউজ। সাদিয়া ন্যান্সির প্রতিবেদন। সুয়াসান পাখি আমি ডাকি। 1954 সাল, দিনটি ছিল 15 নভেম্বর। নেত্রকোনা জেলায় এক সঙ্গীতজ্ঞ পরিবারে জন্ম হলো এক নক্ষত্রের। কেই বা জানতো পৃথিবীর জন্ম নেয়া এমন একজন যিনি মৃত্যুর পরও বেঁচে থাকবেন তার কর্মে। বলছি প্রখ্যাত সঙ্গীত শিল্পী বারী সিদ্দিকীর কথা। মাত্র 12 বছর বয়সে নেত্রকোনার শিল্পী ওস্তাদ গোপাল দত্তের হাত ধরেই গানের আনুষ্ঠানিক যাত্রা। গানের সাথেই প্রেম, সেই প্রেমের সাথেই বুঁদ হয়েছেন আমৃত্যু।
শিল্পী বারী সিদ্দিকীর জীবনবোধ, পেশাদারিত্ব, আদর্শ ধারণ করেন প্রজন্মের পর প্রজন্ম। আমি হাঁটাহাঁটি করি রাত্রেবেলা, তো হঠাৎ করে একটা ছেলে, ও তো স্কুল গোয়িং হবে, 15-16 বছর বয়স, সে দেখি ওই যে বাপির গান গাইতেছে, সে স্কুলে পড়ে। তা ও বাপি পৃথিবীর থেকে চলে গেছে 7 বছর হয়েছে, ওর বয়স হয়তো 16-17 বেশি না। মানে বাপি যখন ইন্তেকাল করে তখন তো বোঝেও না গান কি জিনিস। ও দেখি বাপির গান গাইতেছে এবং 4 দোকানে সে বাপির গান গাইতেছে, আবার বলতেছে এটা সে স্কুল না কি অনুষ্ঠানে গাবে। শুধু জন্মদিন নয়, বাবার স্মৃতি মনে পড়ে প্রতি মুহূর্তেই, বলতে গিয়ে যেন অনেকটাই আবেগী মেয়ে এলমা সিদ্দিকী। সব থেকে বেশি মনে পড়ে যখন আমরা একসাথে প্রোগ্রাম করতে যেতাম বিভিন্ন জায়গায়। শরীয়তপুরে গিয়েছি, চাঁদপুরে গিয়েছি, একসাথে গাড়িতে অনেক আনন্দ করতেন। আর বাসায় অনেক সুন্দর করে আমাদের সাথে কথা বলতেন, টেবিলে বসে অনেক জ্ঞানের কথা বলতেন। তো সেগুলা খুব মনে পড়ে। স্কুলে গিয়েছি ঠিক আছে, বাট আসল যে শিক্ষাটা সেটা বাবার কাছ থেকে পেয়েছি। আর জীবন সঙ্গী হিসেবে এমন সহানুভূতিশীল মানুষ পেয়ে নিজেকে ভাগ্যবতী মনে করেন সহধর্মিনী। প্রতিটা মুহূর্তেই মিস করি। ছেলেরা তো সাধারণত আগের দিনে খাবার দাবার খুব একটা রান্না করতো না, মানে হেল্পও করতো না, কিন্তু সে আমাকে অনেক হেল্প করতো সব দিকই একদম। মানে বাসায় মানে বাজার টাজার করা, এগুলো করা, তারপরে আবার এই যে রান্না টান্না করা, মানে সে নিজেও মানে কোটাকুটি করে দিত এরকম। আমার শোয়াচান পাখি, আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি, তার গাওয়া গানের মতো গুনিয়ে মানুষটি ঘুমিয়ে গেলেও তিনি শ্রোতার হৃদয়ে বেঁচে আছেন তার সৃষ্টিতে। শোয়াচান পাখি আমার, শোয়াচান পাখি। সাদিয়া নাসি, ATN নিউজ, ঢাকা। দর্শক, এই ছিল আনন্দলোকের আজকের আয়োজনে। দেখা হবে আগামী শুক্রবার একই সময়ে নতুন সব বিনোদন আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন, আর অবশ্যই ATN নিউজের সাথেই থাকুন।